সেক্রেটারি ইন্টারন্যাশনাল কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্ট। প্রতি মাসে আপনারা জানেন যে রাজ্য সরকারের বিভিন্ন যে দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরে খতিয়ান পেশ করার জন্য এবং কি কি কর্মসূচি সেই দপ্তর দ্বারা হচ্ছে তা রাজ্যবাসীকে অবগত করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি দপ্তরকে এবং দপ্তরের মন্ত্রীদেরকে নির্দেশ দিয়েছেন যাতে করে প্রতি সপ্তাহে দপ্তর ভিত্তিক সাংবাদিক বৈঠক করা হয়। তার আগে আমরাও বিভিন্ন দপ্তর ভিত্তিক সাংবাদিক বৈঠক করেছি এবং আজকে আমাদের ইউথ অ্যাফেয়ার্স স্পোর্টস যে দপ্তর তার বিশেষ কিছু কাজ কি কি কর্মসূচি চলছে এবং আগামী দিনে আমাদের কি চিন্তাধারা রয়েছে কর্মসূচি বাস্তবায়িত করার ক্ষেত্রে সে বিষয়ে আপনাদেরকে অবগত করতে চাইব, রাজ্যের জনগণকে অবগত করতে চাইব। তার আগেও আমরা ক্রীড়া দপ্তর নিয়ে সাংবাদিক বৈঠক করেছি এবং সেখান থেকে আমাদের কাজ কতটুকু এগিয়েছে সে বিষয়ে আমরা আপনাদেরকে জানান দেব। আপনারা জানেন যে ক্রীড়া দপ্তর এটা একটা এমন দপ্তর যেখানে রাজ্যের যুবক যুবতীরা বিভিন্ন খেলাধুলার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। আমাদের দেশে বিভিন্ন রাজ্যে যেমন রাজস্থান, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মণিপুর, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, এই সমস্ত রাজ্যগুলোতে যারা ক্রীড়ার সঙ্গে যুক্ত রয়েছেন সরকারি চাকরিতে ওই তাদের রাজ্যে একটা বিশেষ রিজার্ভেশন বা কোটা ক্রীড়াবিদদের জন্য ফিক্স করে রাখা হয়েছে। রাজস্থান গভর্নমেন্টের যে সার্কুলার আমরা এনেছি বা উত্তরপ্রদেশ গভর্নমেন্টের যে সার্কুলার আমরা এনেছি, মণিপুর গভর্নমেন্টের সার্কুলার আমরা এনেছি এবং যে রাজ্যগুলোর কথা আমি বললাম এখানে প্রতিটা রাজ্য থেকে তাদের গভর্নমেন্টের সার্কুলার আমরা এনেছি। আমরা দেখলাম যে কোথাও 2%, কোথাও 4%, কোথাও গ্রুপ এ বি সি ডি, আবার কোথাও গ্রুপ সি, গ্রুপ বি, সেই ক্ষেত্রে তাদের জন্য রিজার্ভেশন রয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে। আমাদের রাজ্যেও আমরা একটা প্রপোজাল ইনিশিয়েট করেছি যাতে সরকারি চাকরির ক্ষেত্রে আমাদের যারা প্লেয়াররা রয়েছে বিভিন্ন সময় ন্যাশনাল মিট করেছেন বা করার মানসিকতা রাখেন, শারীরিক ক্ষমতা রয়েছে, মানসিক ক্ষমতা রয়েছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে সরকারি চাকরির ক্ষেত্রে যেন রিজার্ভেশন প্রদান করা হয়। আমাদের এটা ফাইল প্রসেস হয়েছে বিভিন্ন দপ্তর ভিত্তিক। আপনারা জানেন একটা সিদ্ধান্ত নিতে গেলে অনেক দপ্তরের সেখানে ইনভলভমেন্ট দরকার। দপ্তর ভিত্তিক কাজ চলছে আমরা বিশ্বাস করি এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাতে সহমত পোষণ করেছেন যে এটা করা দরকার, তবে খেলার প্রতি মানুষের যে উৎসাহ স্পৃহা সেটা বৃদ্ধি পাবে। এবং আমি যেদিন ক্রীড়া দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি সেদিন থেকে আমাদের একটা ইচ্ছে ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুযায়ী যে এ রাজ্যের প্লেয়ারদেরকে বাইরের রাজ্যের সঙ্গে যাতে অ্যাডপার আমরা করতে পারি তার জন্য তাদের মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে তাদেরকে সঠিকভাবে আমাদের পরিচালনা করতে হবে। এবং সরকারি চাকরির ক্ষেত্রে যদি আমরা সেই রিজার্ভেশনটা করতে পারি, সরকার সিদ্ধান্ত করবে যে পার্সেন্টেজটা কত হবে। কোনো কোনো রাজ্যে 4% রয়েছে, কোথাও 6% রয়েছে, কোথাও 3% রয়েছে। আমাদের রাজ্যের ক্যাপাসিটি অনুযায়ী
পার্সেন্টেজটা কি হবে সেটা সরকার ঠিক করবে, কিন্তু আমরা বিশ্বাস করি যে আমাদের যে প্রসেস আমরা ইনিশিয়েট করেছি সেটা রাজ্য সরকার অনুমোদন দেবে এবং আগামী দিনে আমাদের রাজ্যেও ক্রীড়াবিদদের জন্য সরকারি চাকরিতে বাইরের রাজ্যের মতো করে একটা রিজার্ভেশন আমরা করতে পারবো। ফাইল সেখানে প্রসেস করা হয়েছে, এটা কিছুদিনের মধ্যে হয়তো আমরা একটা সিদ্ধান্ত জানতে পারবো। এটা আমাদের একটা যুগান্তকারী একটা ঐতিহাসিক সিদ্ধান্ত হবে বলে আমরা মনে করি ক্রীড়া দপ্তরের তরফ থেকে। তৎসঙ্গে আমাদের তার আগেও একটা সাংবাদিক বৈঠক আমরা করেছিলাম রাজ্য সরকারের ক্রীড়া পরিকাঠামো। কেন্দ্রীয় সরকার থেকে অর্থ দেওয়া হয়েছে, আবার কিছু অর্থ আমাদের রাজ্য সরকার অর্থাৎ স্টেট ফিনান্স ডিপার্টমেন্ট থেকেও প্রদান করা হয়েছে পরিকাঠামোগত উন্নয়ন করার জন্য। কেন্দ্রীয় সরকার খেলো ইন্ডিয়া স্কিম আমাদেরকে যে অর্থ প্রদান করেছে তাতে পানিসাগরের যে আমাদের আরসিপি রয়েছে, রিজিওনাল কলেজ ফর ফিজিক্যাল এডুকেশন, সেখানে আমরা সুইমিং পুলের কাজ 90% উপর 95% কমপ্লিট হয়ে গেছে। আগামী 10 থেকে 12 দিনের মধ্যে সেটাকে আমরা উদ্বোধন করব। অত্যাধুনিক সুইমিং পুল, যেখানে সারা ত্রিপুরা রাজ্যের কথা বিবেচনা করে, যেহেতু এটা আমাদের একটা রিজিওনাল কলেজ ফিজিক্যাল এডুকেশনের, তাতে যাতে অত্যাধুনিক একটা সুইমিং পুল করা যায় আমরা প্রস্তাব দিয়েছিলাম কেন্দ্রীয় সরকারের কাছে, এবং কেন্দ্রীয় সরকার আমাদেরকে অর্থ প্রদান করেছে। 95% কাজ কমপ্লিট হয়ে গেছে এবং আমরা বিশ্বাস করি যে আগামী 10-12 দিনের মধ্যে আমরা সেটাকে উদ্বোধন করতে পারবো এবং রাজ্যবাসীর উদ্দেশ্যে সেটাকে আমরা উৎসর্গ করতে পারবো। খেলো ইন্ডিয়া স্কিমে আমাদের খোয়াই সরকারি যে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, তার মাঠে সিনথেটিক ফুটবল টার্ফের কাজ প্রায় 70% কমপ্লিট হয়ে গেছে। যারা এজেন্সি কাজ করছেন তাদের সঙ্গে আমাদের যা কথা যে নভেম্বর মাসের মধ্যে সেই কাজ কমপ্লিট হবে। 5 কোটি টাকা ব্যয় সেখানে সিনথেটিক ফুটবল টার্ফের কাজ চলছে। আমরা এই নভেম্বর মাসে তাকে উদ্বোধন করতে পারবো দ্বাদশ শ্রেণী স্কুলের মাঠে। আমাদের এই খেলো ইন্ডিয়া স্কিমে বাদারঘাটে দশরথ যে স্টেডিয়াম রয়েছে আমাদের স্পোর্টস কমপ্লেক্স, সেখানে সিনথেটিক অ্যাথলেটিক টার্ফ নির্মাণের কাজ অলমোস্ট 70% আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা বিশ্বাস করি যে আগামী কিছুদিনের মধ্যে, মাস 1.5 থেকে 2 মাসের মধ্যে এই অ্যাথলেটিক সিনথেটিক টার্ফ যে কাজ শুরু হয়েছিল সেটার কাজ সম্পন্ন হবে এবং আমরা সেটাকে উদ্বোধন করতে পারব। এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকারের খেলো ইন্ডিয়া স্কিম। ডাইরেক্ট অর্থ যেটা প্রদান করেছে কেন্দ্রীয় সরকারের আমাদের ক্রীড়া দপ্তর। তার বাইরে ক্রীড়ার পরিকাঠামোকে উন্নয়ন করার জন্য রাজ্য সরকার অর্থ দপ্তর আমাদেরকে অর্থ প্রদান করেছে। উমাকান্ত যে আমাদের মিনি স্টেডিয়াম, সেই উমাকান্তের মিনি স্টেডিয়ামে 5 কোটি টাকা আমাদের দেওয়া হয়েছে। ফুটবল টার্ফ, আপনারা জানেন যে আগরতলা শহরের ঐতিহ্যবাহী মিনি স্টেডিয়াম উমাকান্ত স্টেডিয়াম, এবং সেখানে রাখাল শিল্ড, আমাদের ক্লাব লিগগুলো ফুটবলে বিশেষ করে খেলা হয়ে থাকে। বিগত দিনে বা বিগত সরকার এই মাঠটাকে পরিচর্যা বা এই মাঠটাকে উন্নত করার জন্য কোন ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করে। আমাদের সরকার গঠিত হওয়ার পর আমরা সেটা চিন্তা ভাবনা করেছি এবং রাজ্য সরকার থেকে আমরা অর্থ নিয়ে গ্রহণ করেছি, তাদের আমাকে অর্থ প্রদান করেছে। আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে যে সাহায্যের হাত আমাদের বাড়িয়ে দিয়েছে এবং এটাকে বিশ্বমানে অ্যাস্ট্রোটার্ফ আমাদের তৈরি হয়ে গেছে। আগামী 4 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা তার শুভ সূচনা করব, তার উদ্বোধন করব এবং সেদিন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন থেকে একটা
ফুটবল ম্যাচেরও সেখানে আয়োজন করা হবে আগরতলার নামি দামি দুটো ক্লাবের মধ্যে। শুধু তাই নয়, এই যে ফুটবল টার্ফ যেটা আমরা প্লেয়ারদের উদ্দেশ্যে উৎসর্গ করব 4 তারিখ, সেদিন আমি আবার ধন্যবাদ জানাবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রীকে, যে ফ্লাড লাইট আগরতলার বুকে কোথাও নেই খেলাধুলার জন্য। আমি আবেদন জানিয়েছিলাম মাননীয় অর্থমন্ত্রীকে এবং মুখ্যমন্ত্রীকে যে যেহেতু আমরা একটা মিনি স্টেডিয়াম, এটা আমাদের অনেক ঐতিহ্য রয়েছে আমাদের এই উমাকান্ত মিনি স্টেডিয়ামের, অনেক প্লেয়াররা খেলেছেন এখানে, একটা স্কুল, ঐতিহ্যবাহী রাজ আমলের স্কুল। তো স্বাভাবিকভাবেই তাতে যদি আমরা একটা ফ্লাড লাইট লাগাতে পারি তবে জিনিসটা সুন্দর হবে, আরো রাত্রির বেলা আমরা ভালো খেলার আয়োজন করতে পারবো। এবং তারা আমার কথায় সাড়া দিয়েছেন। সেক্রেটারি সাহেব এখানে ভূমিকা গ্রহণ করেছেন, আমাদের ক্রীড়া দপ্তর ভূমিকা গ্রহণ করেছে এবং খুব তৎক্ষণাৎ আমাদেরকে প্রায় 3.5 কোটি টাকার উপর প্রদান করেছেন এই ফ্লাড লাইট ইনস্টলেশনের জন্য। তো যেদিন 4 তারিখ আমরা এই সিনথেটিক ফুটবল টার্ফের শুভ সূচনা করব, সেদিন ফ্লাড লাইট নির্মাণের শিলান্যাস করব, ফাউন্ডেশন স্টোন 4 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর হাত ধরে উমাকান্ত মিনি স্টেডিয়ামে। আমরা আশা করব যে ফ্লাড লাইটের যে নির্মাণ হবে সেটার এজেন্সি যেটা আমাদেরকে বলেছে যে মাস 2-3 সময় লাগবে সেটাকে নির্মাণ করতে। আগামী নির্বাচনের আগে আমাদের বিশ্বাস হয়তোবা আমরা ফ্লাড লাইটের মাধ্যমেও খেলা এখানে সূচনা করতে পারবো। সাংবাদিক বন্ধুদেরকে আমরা সেটা অবগত করতে চাইছি। উমাকান্ত স্টেডিয়ামের বাইরে জিরানিয়াতে শচীন্দ্রনগর উচ্চ বিদ্যালয় মাঠে সিমিলার 5 কোটি টাকা ব্যয়ে অ্যাস্ট্রো টার্ফ ফুটবলের সেখানে নির্মাণ হয়েছে এবং আমাদের বিশ্বাস যে 4 তারিখে আমরা উমাকান্ত মাঠের সেখানে সূচনা করব। 10 থেকে 12 তারিখের মধ্যে জিরানিয়া স্থিত যে শচীন্দ্রনগর উচ্চ বিদ্যালয় সেখানকার যে অ্যাস্ট্রো টার্ফ তার আমরা উদ্বোধন করব। সেটাও বিশ্বমানের তৈরি করা হয়েছে 5 কোটি টাকা ব্যয়ে আমাদের জিরানিয়াতে শচীন্দ্রনগর উচ্চ বিদ্যালয়। একই মাঠ সিনথেটিক ফুটবল টার্ফ বিশ্বমানের বেলোনিয়া স্থিত বিকেআই ফুটবল মাঠে টার্ফ নির্মাণের কাজ সেটাও শেষের পথে এবং নভেম্বরের মধ্যেই সেটাকে আমরা শুভ সূচনা করব। একই মাঠ বিশ্বমানের অ্যাস্ট্রো টার্ফ ফুটবলের সিনথেটিক মোহনপুর বিধানসভা কেন্দ্রে তুলাবাগান স্থিত উত্তর দেবেন্দ্রনগর উচ্চতর বিদ্যালয় মাঠে সেখানে কাজ চলছে এবং আগামী নভেম্বরের মধ্যে তার শুভ সূচনা আমরা করতে পারবো। সেটা যারা এজেন্সি কাজ করছে তারা আমাদেরকে কথা দিয়েছেন, অর্থাৎ রাজ্য সরকারের অর্থ দিয়ে 5 কোটি টাকা করে একটা অ্যাস্ট্রো টার্ফ ইনটু 4, একটা উমাকান্ত, একটা জিরানিয়াতে, একটা মোহনপুরে এবং একটা বেলুনিয়াতে 4টা 20 কোটি টাকার অ্যাস্ট্রো টার্ফ যা রাজ্য সরকার অর্থ দপ্তর প্রদান করেছে সেটা আমরা শুভ সূচনা করছি আগামী নভেম্বর মাসের মধ্যে 4টি অ্যাস্ট্রো টার্ফে। এবং তৎসঙ্গে আগামী 4 তারিখ উমাকান্ত মিনি স্টেডিয়ামে ফ্লাড লাইটের শিলান্যাস, যা খেলা শুরু হবে আগামী 2-4 মাস পর থেকে, যে ফ্লাড লাইটের শিলান্যাস আমরা করব মাননীয় মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর হাত ধরে। এই হলো আমাদের স্টেট ফিনান্সে যে ইনফ্রাস্ট্রাকচার চলছে সেটা। এবং বিগত দিনে খেলো ইন্ডিয়া স্কিমে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে আমাদেরকে অর্থ প্রদান করেছে সেটা আমরা বললাম যে পানিসাগরে সুইমিং পুল, খোয়াইতে অ্যাস্ট্রো টার্ফ ফুটবলে, আমাদের বাধারঘাটে দর্শকদের যে স্টেডিয়াম স্পোর্টস কমপ্লেক্স তাতে আমাদের অ্যাথলেটিক্স টার্ফ প্রায় 80% কাজ সেখানে আমাদের সম্পন্ন হয়েছে। সাংবাদিক বন্ধুরা, তার বাইরে আমাদের কেন্দ্রীয় সরকার, এখানে সেক্রেটারি সাহেব আছেন, ওনারও সেখানে নিশ্চয়ই জানা রয়েছে, 17.5 কোটি টাকা আমাদের প্রদান করছে। অ্যাডমিনিস্ট্রেটিভ স্যাংশন আমাদের এসছে। জম্পুই জেলাতে
স্কুল মাঠে ফুটবল অ্যাস্ট্রোটার্ফ করার জন্য, কারণ উপজাতীয় অংশেও আমাদের জোর দিতে হবে খেলাধুলার দিক থেকে। তাই জম্পু জেলাতে আমরা স্কুল মাঠে সেখানে 5 কোটি টাকা ব্যয়ে অ্যাস্ট্রোটার্ফ ফুটবলের আমরা তৈরি করব। তৎসঙ্গে আমাদের একটা হকির জন্য দীর্ঘদিনের চাহিদা ছিল, হকির অ্যাস্ট্রোটার্ফ তৈরি করার জন্য দশরথ দেবপুর মাঝে আমাদের যে স্টেডিয়াম রয়েছে স্পোর্টস কমপ্লেক্স, সেখানে আমরা হকির জন্য অ্যাস্ট্রোটার্ফ তৈরি করব। এবং তৎসঙ্গে আমাদের যে পানিসাগরে যে রিজিওনাল কলেজ ফর ফিজিক্যাল এডুকেশন সেন্টার সেখানে রয়েছে, সেখানে একটা বিশ্বমানের অ্যাথলেটিক স্টাফ সেখানে হবে, সিনথেটিক স্টাফ। টোটাল 3টে প্রজেক্টের জন্য আমাদেরকে 17.5 কোটি টাকা আমরা এনেছি বা অ্যাডমিনিস্ট্রেটিভ স্যাংশন এসছে। আগামী 10-15 দিনের মধ্যে আমাদের 50% অর্থ প্রদান করে দেওয়া হবে এবং আমরা কাজ শুরু করতে পারবো। এই হলো আমাদের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড, অর্থাৎ রাজ্যের প্রতিটি জায়গায় ফুটবল, সুইমিং, অ্যাথলেটিক্স এই সমস্তকে কেন্দ্র করে যাতে করে আমরা পরিকাঠামোগত উন্নয়ন করতে পারি, যেটা বিগত দিনে ছিল না, জোর দেওয়া হয়নি পরিকাঠামোগত উন্নয়ন। সেই পরিকাঠামোগত উন্নয়ন করার পর তারপর প্লেয়ারদেরকে বেছে তাদেরকে ওই পরিকাঠামোর মধ্যে যাতে বিশ্বমানের খেলার যোগ্য আমরা করতে পারি, সেই চেষ্টা আমরা ক্রীড়া দপ্তর থেকে, রাজ্য সরকার থেকে আমরা করে যাচ্ছি। তার বাইরে আপনারা জানেন যে 100 জুনিয়র পিআই ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, যারা শারীরিক শিক্ষক আমরা বলি, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, তাদের রিক্রুটমেন্টের প্রসেস মোটামুটি এগিয়ে গেছে। অ্যাপ্লিকেশন প্রায় 2700-র উপর জমা পড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই জুনিয়র পিআই রিক্রুটমেন্টকে নিয়ে সারা রাজ্যে একটা, যারা শিক্ষাগত যোগ্যতা রয়েছে পিআইদের, তাদের মধ্যে একটা উন্মাদনা রয়েছে, স্ক্রুটিনি চলছে। তারপর যে প্রসেস, সেই প্রসেসের মাধ্যমে আগামী নভেম্বর বা ডিসেম্বর মাসের মধ্যে সেই প্রসেসের মাধ্যমে তার রিক্রুটমেন্ট সম্পূর্ণ হবে বলে আমরা আশা করি। আমাদের 100 জুনিয়র পিআই, যা ফিনান্স দপ্তর আমাদের অনুমোদন প্রদান করেছে। তার বাইরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তর আগামী মাস থেকে সারা রাজ্যে ক্যাম্পেইন এগেইনস্ট মিনাস অফ ড্রাগ আমরা চালু করব। ড্রাগের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে সরকারিভাবে আমরা সারা রাজ্যব্যাপী ক্যাম্পেইন শুরু করব, যাতে করে স্ট্রিট ড্রামা থাকবে, স্ট্রিট কর্নার থাকবে, আইসি অ্যাক্টিভিটিস থাকবে, যে পাবলিসিটির মাধ্যমে ফ্ল্যাক্স প্রিন্টিং বা বিভিন্ন ভাবে মহকুমা ভিত্তিক আমাদের প্রতিটি মহকুমাতে আমরা এই কর্মসূচি করব, যাতে করে যুবকদেরকে আমরা সজাগ করতে পারি, অ্যাওয়্যার করতে পারি ড্রাগের যে অভিশাপ, সেই অভিশাপের বিরুদ্ধে। এবং পরবর্তী পর্যায়ে আগরতলা শহরেও বড় কর্মসূচির মাধ্যমে আমরা নেশা বিরোধী অভিযানের সমাপন করব এবং আমাদের বড় কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের সেখানে চিন্তা ভাবনা রয়েছে, খেলাধুলার চিন্তা ভাবনা রয়েছে, সেগুলো আপনাদেরকে সঠিক সময়ে আমরা জানিয়ে দেব। তো আমরা চিন্তা ভাবনা করছি যাতে করে এই নেশার যে অভিশাপ, তার বিরুদ্ধে রাজ্যের যুবকদেরকে একত্রিত করা যায় এবং মহকুমা ভিত্তিক প্রতিটি মহকুমাতে যেখানে আমাদের ক্রীড়া দপ্তর এবং যুব কল্যাণ দপ্তরের সেখানে অফিস রয়েছে, সেখানে প্রতিটি জায়গায় আমরা মানুষকে সঙ্গে নিয়ে আমরা ক্যাম্পেইন শুরু করব নেশার বিরুদ্ধে, মানুষকে সজাগ করার জন্য, বিশেষ করে যুবকদেরকে সজাগ করার জন্য। তার বাইরে আমাদের পিএম ডিভাইন, প্রধানমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্য থেকে ডোনার মিনিস্ট্রির মাধ্যমে ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজন, সেই মিনিস্ট্রির মাধ্যমে বিভিন্ন দপ্তর ভিত্তিক প্রপোজাল ইনিশিয়েটিভ মানে ইনভাইট করেছে, যে প্রতি দপ্তর ভিত্তিক
কি কি উন্নয়নমূলক কর্মসূচি করা যায় যাতে করে ইকোনমিক্যাল সেক্টরেও যুবকদেরকে বা জনগণকে আমরা মোটিভেট করতে পারি। আমরা ক্রীড়া দপ্তর থেকে প্রায় 200 কোটি টাকার প্রজেক্ট পাঠিয়েছি এবং সেই প্রজেক্টকে এখানে সেক্রেটারি সাহেব আছেন। গত পরশুদিন ডোনার মিনিস্ট্রির সঙ্গে ওনার ভিসি হয়েছে ভিডিও কনফারেন্স, সেখানে আমাদের এই প্রপোজালকে অ্যাকসেপ্ট করা হয়েছে। প্রায় 200 কোটি টাকার প্রস্তাব আমরা পাঠিয়েছি, যেমন দশরথদের যে আমাদের স্পোর্টস কমপ্লেক্স রয়েছে বাজারঘাটে, সেটাকে আপগ্রেডেশনের জন্য। সেখানে আপনি দেখবেন প্র্যাকটিক্যালি বিগত 25 বছরে কিছুই নেই, শুধু লাল মাটি রয়েছে, খেলাধুলার কোনো পরিবেশ নেই, বাউন্ডারি ওয়াল নেই, শুধু দুটো স্ট্যান্ড দাঁড় করিয়ে রাখা হয়েছে। তো আমরা প্রশ্ন রাখতে পারি যে 25 বছর যে সরকার ছিল তারা ক্রীড়া ক্ষেত্রে তাদের ভূমিকা কি ছিল, পরিকাঠামোগত উন্নয়নে তাদের ভূমিকা কি ছিল? প্র্যাকটিক্যালি বিগ জিরো আমরা যেটা দেখতে পাই। তো সেটাকে আপগ্রেডেশনের জন্য আজকে আমি পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে আমি বললাম যে সেখানে হকি স্টার্ট করা হচ্ছে, অ্যাথলেটিক স্টার্ট করা হচ্ছে, এবং যে 200 কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে তাতে আমাদের এই দর্শকদের যে স্টেডিয়াম আমরা চাইছি সেটাকে বিশ্বমানের তৈরি করে যাতে আমরা ন্যাশনাল গেমস এর মতো আসর এখানে আয়োজন করতে পারি, তার জন্য সেই প্রস্তাব রাখা হয়েছে এবং সেটা পাঠানো হয়েছে। পিএম ডিভাইন যে প্রকল্প তাতে সেটাকে অ্যাকসেপ্ট করা হয়েছে। পরবর্তী সময়ে তারা কত টাকা মঞ্জুর করা হবে, কোন কোন প্রজেক্টে সেখানে স্যাংশন দেওয়া হবে, ডোনার থেকে সেটা ক্রস ভেরিফিকেশন করে এক্সামিন করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আমরা আশাবাদী যে আগামী দিনে আমরা এই প্রজেক্টটাকে স্যাংশন করাতে পারলে আমাদের যে স্বপ্ন দশরথদেব স্টেডিয়ামটাকে একটা বিশ্বমানের তৈরি করা এবং সেখানে যেন ন্যাশনাল গেমস লেভেলের আমরা কর্মসূচি আয়োজন করতে পারি, সেটাকে বাস্তবায়নে আমরা একটা গ্রুপ দিতে পারব। আমাদের মণিপুর যদি সেটা করতে পারে, পার্শ্ববর্তী মণিপুর আয়তন ত্রিপুরার মতো, জনসংখ্যাও বেশি নয়, আজকে মণিপুর যদি করতে পারে আমরা কেন পারবো? বিগত 25 বছর সেটাকে কোনো ধরনের প্রস্তাব বা কোনো ধরনের ইনিশিয়েটিভ আমরা লক্ষ্য করিনি। তৎসঙ্গে সেক্রেটারি সাহেব যে ভিডিও কনফারেন্স করেছেন, ভোলাগিরি যে আমাদের একটা মাঠ রয়েছে আপনারা দেখবেন, সেই ভোলাগিরি মাঠটাকে একটা মিনি স্টেডিয়াম করার জন্য, কারণ আমাদের বর্তমান যে আস্তাবল গ্রাউন্ড রয়েছে সেখানে টু বি অনেস্ট খেলাধুলা থেকে বেশি অন্য কাজ হয়। আপনি কোভিডের বাজার সেখানে বসে, জনসভাগুলো সেখানে হয়, গাড়ির ড্রাইভিংও মানুষ সেখানে শেখে, বিভিন্ন কালচারাল কর্মসূচি সেখানে হয়। তো প্র্যাকটিক্যালি এখন আর সেটা খেলাধুলার জন্য নয়, এটা অন্য অ্যাক্টিভিটিসের জন্য বেশি ইউজ করা হয়। তাই ছোট আকারে হলেও ভোলাগিরি মাঠটাতে একটা মিনি স্টেডিয়াম করার জন্য আমরা প্রায় 25-30 কোটি টাকার একটা প্রজেক্ট আমরা পাঠিয়েছি ওই পিএম ডিভাইন স্কিমে, প্রকল্পে। আমরা অপেক্ষা করব, আশাবাদী যে সেটাকে স্যাংশন দেওয়া হবে এবং আমরা সেখানে অনলি ফর স্পোর্টস অ্যাক্টিভিটিস যা উৎসর্গ করা হবে শুধু খেলাধুলার জন্য এই ভোলাগিরি মাঠটা, তার বাইরে অন্য কিছু নয়। আমরা সেখানে কিছু একটা নতুন প্রকল্প করতে চাইব মিনি স্টেডিয়াম রূপে, সেটাকে প্রস্তাব পাঠানো হয়েছে। তার বাইরে ভগৎ সিং যে যুব আবাস রয়েছে সেই জায়গায় এটাকে পুরো রেনোভেট করার জন্য বা নতুন করে তৈরি করার জন্য, যেটা দিয়ে যুবকদেরকেও আমরা কর্মসংস্থানের দিকে ধাবিত করতে পারবো, তার প্রস্তাব সেখানে রাখা হয়েছে। বিভিন্ন জায়গায় আরো ইউথ হোস্টেলের প্রস্তাব পাঠানো হয়েছে, যাতে করে টোটাল ক্রীড়া ক্ষেত্রে আমরা পরিকাঠামোগত উন্নয়ন, পাশাপাশি প্লেয়ারদেরকে মোটিভেশনের মাধ্যমে চাকরির ক্ষেত্রে তাদেরকে ফিউচারকে সুনিশ্চিত করার জন্য এবং ইকোনমিক্যালি ভায়াবল এমন কিছু পদক্ষেপ গ্রহণ করা যায়, সেই প্রস্তাবই পিএম ডিভাইন প্রকল্পে পাঠানো হয়েছে। আমরা বিশ্বাস করি রাজ্য সরকারের এই প্রস্তাব কেন্দ্রীয় সরকারের ডোনার মন্ত্রক সেটাকে সম্মতি প্রদান করবে এবং সঠিক সময়ে তারা আমাদেরকে সেই অর্থ প্রদান করবে এবং আমরা পরিকাঠামোগত উন্নয়নের দিকে ঝাঁপিয়ে পড়ব। তো এই যে বিষয়গুলো ক্রীড়া দপ্তর আমরা করছি, তার বাইরে আমাদের বিভিন্ন কর্মসূচি এখানে রয়েছে, যেমন এনএসএস, আমাদের যে ন্যাশনাল সার্ভিস স্কিম, যা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতি বছরই ত্রিপুরা রাজ্যে রক্তদানের ক্ষেত্রে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের জন্য এনএসএস আমাদের ভারতবর্ষের
মহামান্য রাষ্ট্রপতি মহোদয়া শ্রীমতী দ্রৌপদী মুর্মুর হাত ধরে 3 জন এনএসএস স্বেচ্ছাসেবক এবং সেবিকা 2020 এবং 21 শিক্ষাবর্ষের জাতীয় সেবা প্রকল্প পুরস্কার গ্রহণ করেন। কবে? 24 সেপ্টেম্বর 2022 দিল্লি। 24 সেপ্টেম্বর 2022। কারা কারা? শ্রী সুমন বণিক, শ্রীমতী রিয়া রয় চৌধুরী এবং শ্রী তাপস কুমার আচার্য। তারা 3 জন। শ্রী সুমন বণিক হচ্ছেন এনএসএস প্রোগ্রাম অফিসার, সুভাষনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। শ্রীমতী রিয়া রায় চৌধুরী হচ্ছে এনএসএস স্বেচ্ছাসেবিকা, মাইকেল মধুসূদন দত্ত মহাবিদ্যালয় সাবরুম। এবং শ্রী তাপস কুমার আচার্য এনএসএস স্বেচ্ছাসেবক, মহারাজা বীর বিক্রম মহাবিদ্যালয়। আগামী 2রা নভেম্বর 2022 সকাল 11:30টায় আগরতলা রবীন্দ্র ভবনেও এনএসএস এর একটা দিবস উদযাপন এবং নেশামুক্ত ত্রিপুরার বিষয়ে সেমিনারেরও সেখানে আয়োজন করা হয়েছে। তো এভাবে এনএসএস বরাবরই বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে। তাদের যে সেবার মনোবৃত্তি, মানসিকতা, সেটাকে তার কর্মসূচির মাধ্যমে তারা প্রতিফলিত করে যাচ্ছে এবং আমরা আশা করব আগামী দিনে এনএসএস এর কর্মসূচি আরো শ্রীবৃদ্ধি করবে। তার বাইরে আমাদের এখানে স্পোর্টস দপ্তরের যে বিভিন্ন কর্মসূচিগুলো, যুব কার্যক্রম, আমাদের খেলাধুলা প্রতিনিয়ত চলে আসছে এবং স্পোর্টস স্কুল বোর্ড আমাদের যে বাধারঘাটে রয়েছে তার মাধ্যমে রাজ্যের বিভিন্ন অংশ থেকে যারা ছেলেরা মেয়েরা গরিব অংশের বিশেষ করে খেলাধুলায় উৎসাহী, তারাও সেখানে বোর্ডিং স্কুলে থাকছে রাজ্য সরকারের খরচা এবং খেলাধুলার জন্য নিজেদেরকে সেখানে প্রস্তুত করছে। এইভাবে দপ্তর পরিকাঠামোগত উন্নয়ন, আগামী দিনে কি কি কর্মসূচি আমরা করতে চাই এবং বিগত দিনে কি হয়েছে সেই বিষয়ে আপনাদেরকে আমরা অ্যাপ্রাইজ করলাম, অবগত করলাম। সাংবাদিক বন্ধুদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের দপ্তর বিষয়, সেটা আপনারা করতে পারেন। স্যার এক্রিয়েশনের কার্ডগুলা কবে নাগাদ? এটা ক্রীড়া দপ্তরের না, আচ্ছা, এটা আইসিএস সেক্রেটারি। দশরথদেব স্টেডিয়াম আর উমাকান্ত স্টেডিয়াম এগুলো কত বছর পুরনো? দশরথদেব স্টেডিয়াম তো আপনারা জানেন যে 93 পরে তৈরি হয়েছে। 93 পরে তো তৈরি হয়েছে, ঠিক আছে। 93 টু 2018 তো 25 বছর। তো সেই 25 বছরে তো আপনি 25টা ইট পাবেন নাকি, ঠিক আছে? তো লাল মাটি পাবেন কিছু, আর সমাজযোগীদের আড্ডার স্থান পাবেন সন্ধ্যার পর। আমাদের সরকার আসার পর আপনি দেখবেন যে কিছু কিছু কাজ সেখানে হচ্ছে। অ্যাথলেটিক টার্ফ আমরা খেলোয়াড় স্কিমে, যেটা আমি এখানে অ্যাপ্রাইজ করেছি হাউসকে, মানে সাংবাদিক বন্ধুদেরকে, যে প্রায় 7 কোটি টাকা পেয়ে সেখানে অ্যাস্ট্রো টার্ফ অ্যাথলেটিক্স এর তৈরি হচ্ছে। ইজ অন দা ব্রাঞ্চ অফ কম্পিটিশন। আমাদের হকি অ্যাস্ট্রো টার্ফ সেখানে তৈরি হচ্ছে, সেখানে হবে। লং টেনিসের একটা কোর্ট তৈরি করা হয়েছে। আমাদের এখানে কোনো বাউন্ডারি নেই, বাউন্ডারি দেওয়ার প্রকল্প চলছে এবং পিএম ডিভাইন প্রকল্পে আমি বললাম যে 200 কোটি টাকার যে প্রস্তাব পাঠানো হয়েছে তার মধ্যে আপনার অধিকাংশটাই এটাকে জাতীয় মানের একটা স্টেডিয়াম তৈরি করার জন্য সেই প্রস্তাব পাঠানো হয়েছে। এবং আমি আপনাকে আজকে দায়িত্ব নিয়ে বলছি, যদি সেটা আমরা অ্যাকসেপ্ট করাতে পারি, আশা করি আমরা কিছুটা করব, আমরা এখানে ন্যাশনাল গেমস তৈরি করব, মানে অর্গানাইজ করব। আমি আগেও বলেছি যে মণিপুর যদি করতে পারে, আমরা ত্রিপুরা কেন পারবো? সেই জিনিসটা মাথায় রাখতে হবে। উমাকান্ত যে মিনি স্টেডিয়াম আপনাদের সাংবাদিক বন্ধুরা সংবাদপত্রে সেটা জঙ্গলে পরিণত হয়েছিল একটা সময়। আমরা সেটাকে পরিষ্কার করেছি টিএফ এর সাথে কথা বলে, সেটাতে আমরা এক্সট্রা টার্ফ প্রদান করেছি। ওইটা বোধহয় লকডাউনের পিরিয়ডটা তার আগে পরে সবটাতে মিলিয়ে। তারপর আমরা সেটাতে ফ্লাড লাইটের বন্দোবস্ত করেছি এবং আগামী দিনে এটাতে রুফিং এর মাধ্যমে, কাভারের মাধ্যমে আমরা যাতে একটা মিনি স্টেডিয়াম আগরতলা রূপে, কারণ আপনি যদি এক্সপানশনও করতে চান, সেটাকে মানে সুযোগ নেই। তাই আমরা যা রয়েছে অ্যাভেলেবেল আমাদের স্পেস, তার মধ্যেই আমরা করব। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমরা ভোলাগিরিতে যে মাঠটা রয়েছে সেটাতে একটা মিনি স্টেডিয়াম আমরা করতে চাইছি, ছোট আকারে, যেটা আপনি দেখবেন বিগত দিনে অনেক আগে ছোট্ট একটা গ্যালারির মতো রয়েছে। আমি যখন ভিজিটে গেলাম অফিসারদেরকে নিয়ে, আমাকে যে কোনো একজন বলবে যে 5 কোটি টাকা স্যাংশন করা হয়েছিল তদানীন্তন সময়ে, কিন্তু বোধহয় 50 লক্ষ টাকারও কাজ হয়।
সেটা কোথায় গেছে টাকা, কারা করেছে, কেন করেছে, কবে করেছে, কোনো কাগজপত্রে হচ্ছে নেই, জঙ্গলে পরিণত করা হয়েছে। তা আমি গিয়ে সেটাকে আমাদের কাস্টডিতে রয়েছে বর্তমানে স্পোর্টস ডিপার্টমেন্টের এই মাঠটা। রেভিনিউ ডিপার্টমেন্টে আমি প্রপোজাল পাঠিয়েছি এনওসির জন্য, মাননীয় মুখ্যমন্ত্রীকে আহ্বান করেছি এবং এই আমাদের যে প্রস্তাব পাঠানো হয়েছে তাতে প্রায় 25-30 কোটি টাকার সেখানে প্রপোজাল রয়েছে এই মাঠটার জন্য। তো সর্বপ্লে আপনি দর্শক স্টেডিয়াম, আমাদের ভোলাগিরি মাঠ, আমাদের ভগৎ সিং যুব আবাস এবং আমাদের বিভিন্ন জায়গায় যে স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করতে চাই, তবে আমাদের অর্থের প্রয়োজন। যে অর্থের প্রয়োজন সেটা স্টেট বাজেট থেকে বা স্টেট ফিনান্স থেকে তো সম্ভব না যদি কেন্দ্রীয় সরকার সহযোগিতা না করে। এবং আমরা ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে, উনিও প্রস্তাব আমাদের থেকে ইনভাইট করেছেন এবং সেক্রেটারি সাহেব গত পরশু দিনেও ভিডিও কনফারেন্স করেছে ডোনার মন্ত্রকের সঙ্গে এই বিষয় নিয়ে। ডোনার মন্ত্রক অন প্রিন্সিপাল আমাদের মানে ইনিশিয়ালি প্রস্তাবটাকে গ্রহণ করেছে। তারপর তারা ক্রস ভেরিফিকেশন করবে, রি-এক্সামিন করবে আমাদের প্রস্তাবের উপর এবং ফাইনালি কোনো ডিসিশন জানাবে যে অ্যাকচুয়ালি কত টাকা তারা প্রদান করবে এবং কোন কোন প্রজেক্টের এগেইনস্টে সেটা প্রদান করবে। চাকুরিতে সংরক্ষণের ক্ষেত্রে ক্রাইটেরিয়া কি শুধু ন্যাশনাল গেমসে পার্টিসিপেট করেছে এরকম কিছু না, যারা আমরা যে প্রস্তাবটা আমরা রাজ্য সরকার থেকে মানে দপ্তর থেকে গভর্নমেন্ট অফ রাজস্থান, গভর্নমেন্ট অফ ইউপি, গভর্নমেন্ট অফ মণিপুর, গভর্নমেন্ট অফ অন্ধ্রপ্রদেশ, গভর্নমেন্ট অফ মোস্ট প্রবাবলি উড়িষ্যা, গভর্নমেন্ট অফ মহারাষ্ট্র নোটিফিকেশন গুলো আমরা এনেছি। কোন কোন স্টেটে আপনারা যেটা আমি আগেও বলেছি 2%, কোন কোন ক্ষেত্রে 3%, কোন কোন ক্ষেত্রে 5-6%, বড় বড় স্টেট রয়েছে সেখানে সংখ্যা বেশি। সেখানে যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে তারা গোল্ড মেডেল পেয়েছে বিভিন্ন সময় বা মেডেল পেয়েছে, নট অনলি গোল্ড, ব্রোঞ্জ, সিলভার, যাই ন্যাশনাল মিট করেছে বা খেলাধুলাতে যাদের যশ রয়েছে ওই সমস্ত ব্যক্তিদের। কারণ আমরা যদি এরা যে করতে পারি তবে খেলার প্রতি এখন অনেকের একটা অনীহা রয়েছে যে খেলি কি হবে, আমি পড়াশোনা করব, কিন্তু যদি আমি রিজার্ভেশনটা রাখতে পারি তবে খেলাধুলার প্রতি যে আমার সেই ব্রিলিয়ান্স নেই, আমি খেলাধুলার মাধ্যমে আমার শারীরিক ক্ষমতা রয়েছে, খেলাতে আমার এক্সপার্টাইজ রয়েছে, আমি খেলাধুলার মাধ্যমে সরকারি চাকরি পাবো। আজকে প্রতিটা ক্ষেত্রে যদি আমি এসসিদের জন্য রিজার্ভেশন রয়েছে, এসটিদের জন্য রয়েছে বা ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা তাদের জন্য রয়েছে, এক্স আর্মিম্যানদের জন্য রয়েছে, খেলোয়াড়দের জন্য কেন থাকবে? আজকে ভারতবর্ষের সরকারের আপনি দেখবেন বা জানবেন নিশ্চয়ই সাংবাদিকতার সঙ্গে যারা যুক্ত হয়েছে, যেখানে বাজেট ছিল 700 কোটি 800 কোটি টাকা, আজকে সেই বাজেট কেন্দ্রীয় সরকারের খেলা মানে স্পোর্টস ডিপার্টমেন্টের প্রায় 2300-2400 কোটি টাকা থেকে বর্তমান সরকারের আমলে। এবং তার রিফ্লেকশন আপনি দেখতে পাবেন যে খেলাধুলাকে প্রাধান্য দিলে পরে আমাদের মেডেল আসছে, সফলতা আসছে জাতীয় স্তরে, আন্তর্জাতিক স্তরে। তো সেটা মাথায় রেখে আমাদের রাজ্যকেও যদি খেলাধুলা এগিয়ে নিয়ে যেতে হয়, রাজনীতির আখড়া ছিল বিগত দিনগুলোতে এই স্পোর্টস ডিপার্টমেন্ট বা প্রতিটা দপ্তরে, সেই কালচারটাকে যদি আপনার চেঞ্জ করতে হয়, সারা রাজ্যের যুবকদেরকে যদি মোটিভেট করতে হয় খেলাধুলার ক্ষেত্রে, তবে সরকারি চাকরিতে রিজার্ভেশন চলবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, উনিও প্রপোজালকে সম্মতি প্রদান করেছেন, ক্রীড়া দপ্তর থেকে প্রপোজাল দেওয়া হয়েছে এবং আপনারা এটা জানেন যে জিএপিএনটি থেকে করে এসসি এসটি দপ্তর যুক্ত হয়েছে, তাদের ওপিনিয়ন নিয়ে, ল ডিপার্টমেন্টের ওপিনিয়ন নিয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো, ক্যাবিনেটের সিদ্ধান্ত গ্রহণ করবো। তো এখন পর্যন্ত যা রয়েছে পজিটিভই রয়েছে, আমরা আশা করবো যে খুব শীঘ্রই সেটাকে নিয়ে আমরা একটা আসল সিদ্ধান্তে পৌঁছতে পারবো। ক্রাইটেরিয়া কত পার্সেন্ট হবে, কি হবে, এলিজিবিলিটি সেটাকে নিয়ে, কিন্তু রিজার্ভেশন ফর স্পোর্টসম্যান দ্যাট শুড বি দ্য মেইন ক্রাইটেরিয়া। সেটা হচ্ছে আমাদের মেইন in all jobs. In all jobs. In all jobs. Let it be decided by the government first. It may not be there in case of TPSC. Because if you have expertise in sports, but if you don't have the brilliance, then what will be the use if you are a civil servant? So let the call be finally taken by the government. But from our side, at least we can protect some reservation at the Group C and Group D level for those who are got the expertise in sports. So that is our main agenda. Thank you very much. খেলো ইন্ডিয়াতে আমরা পেয়েছি, বলছি আপনাকে 5, 5, 5, 5, 10, 12,
উদয়পুর, পানিসাগর সুইমিং পুল, অ্যাথলেটিক্স ট্র্যাক এখানে 22 আর এখন 17.5, ঠিক আছে? তো 17.5 প্লাস 22 39 প্লাস এই হচ্ছে খেলো ইন্ডিয়া প্লাস 20 CR ফ্রম স্টেট বাজেট দিস টাইম, যেটাতে উমাকান্ত করা হচ্ছে, জিরানিয়া করা হচ্ছে, যেটাতে মোহনপুর করা হচ্ছে এবং বেলুনিয়া করা হচ্ছে। This is the first time in the history of sports department. জার্নালিস্টদের অ্যাক্রেডিটেশনের ব্যাপারে যেটা এটা আমরা প্রসেসে আছে, নভেম্বরের মধ্যেই আমরা এটা কাজ শেষ করতে লক্ষ্য রাখছি। সঙ্গে হেলথ ইন্স্যুরেন্সের আমরা অলরেডি RFP রিকোয়েস্ট ফর প্রপোজাল আমরা ইনভাইট করেছি। এই কাজটাও নভেম্বরের 20 তারিখের পরেই মানে প্রসেসটা শেষ হয়ে যাবে RFP। এরপরে আমরা বলতে পারবো যে কোম্পানি সেখানে সিলেক্টেড হয়েছে এবং অ্যাক্রেডিটেশন তো অবশ্যই লাগবে, জার্নালিস্ট ছাড়া তো ইন্স্যুরেন্স হবে, অ্যাক্রেডিটেড কার্ড থাকতেই হবে, ঠিক আছে? আমাদের টার্গেট আছে 500, এখন ডিপেন্ড করবে তাদের কোয়ালিফিকেশন ইত্যাদি, এগুলো থাকতে হবে। কারণ অনেক ক্ষেত্রে যারা দরখাস্ত এসছে প্রিলিমিনারি যারা স্কুটিং হচ্ছে তাদের হচ্ছে ক্লাস 8 পাস করা নেই, তো এগুলো একটু দেখতে হবে আলটিমেটলি ক্রাইটেরিয়া কি তারা। হ্যাঁ এটা যখন ইনভাইট করা হয়েছিল তখন এটা মিনিমাম এডুকেশন লেভেল দেওয়া হয়েছিল, মাধ্যমিক তো মিনিমাম থাকা দরকার আছে। যাই হোক এটা দেখতে হবে। Nevertheless, we will go liberal. Don't worry. Some of the renewal applications are pending, sir. Not new applications, just renewal applications are accreditation. We'll declare it all together. But another issue was that I earlier also raised that for earlier along with the accreditation there was a separate card for entry to the secretariat for the accreditation. That was when I went to I found that it was issued by the GAPNT through the IC. I think that should be renewed because sometimes we may face some problem. Accreditation does not give permit us to enter the secretariat. That is not a criteria for the secretariat. So I think that should be again At the moment, do you have that card? No, we don't have. We don't have. That has We suddenly stopped. discontinued. Discontinued for what reason no one knows, but it has discontinued in 5-6 years. I think so. After the commencement of our government. No. I think even before that. It was this paper long time back. Okay, let me examine what was the situation, under what circumstances it has been discontinued. Because I'll let you know. we are allowed now to enter. There is no Okay. problem. But sometimes they may create a new thing may start again. Okay, we'll clarify in the next press conference. Sure. একটা প্রশ্ন মোদী সাহেবকে বল করতে পারি পলিটিক্স নিয়ে করতে পারি সাংবাদিক প্রশ্ন না করলে কে বলেছেন যে এটা আজকের বিষয় না তাহলে ছাড়া হবে না ওইসে পারমিশন দিতে চাচ্ছি কেন? Anyway, তো এই গতকালকে বিরোধী দলনেতা বলেছে রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে কয়েকটা ঘটনা করে টিকিট এই ব্যাপারে আপনাদের গভর্নমেন্ট কি বলবে দিকে আইসিটি বিরোধী দলের নেতা মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি তো ভালো করে জানেন এবং আমি ওনাকে বলবো আয়নাতে গিয়ে ওনার চেহারাটা দেখো যে since 1998 till 2018 what was the condition so far law and order was concerned in our state. As per the record of NCRB, Tripura used to lead the country in outraging the modesty of women, in nurturing in women atrocities. আমিও দেখেছি সংবাদপত্র যে স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এটা আমি বলবো আয়নাতে মিররে গিয়ে উনি ওনার চেহারাটা দেখুন, তারপর আমাদের সরকারকে বলুন যে আমাদের কোথায় আমাদের ফেলিউরটা, পুলিশের কোথায় ফেলিউর, whether there is any political interference in the investigation. রাজনৈতিকভাবে ইনভেস্টিগেশনে কোনো পলিটিক্যাল ইন্টারফারেন্স হয়েছে কিনা, নাম্বার 1। আমাদের কোনো নেতা মন্ত্রী যুক্ত কিনা, জড়ানোর চেষ্টা করা হচ্ছে আমাদের ক্যাবিনেট মন্ত্রীর ছেলেকে, ভগবান বাবুর ছেলেকে, কিন্তু সিসিটিভির ফুটেজ বলছে যে যেদিনকার ঘটনা সেই সময় সে আগরতলাতে ছিল। সিসিটিভির ফুটেজ বলছে, ইট ইজ নট কনকক্টেড অর ম্যানুফ্যাকচার্ড, সেটা বলছে। নাম্বার 3, আমি যদি প্রশ্ন করি যে আপনি 98-এ মুখ্যমন্ত্রী হয়েছেন,
আপনার ক্যাবিনেটের স্বাস্থ্যমন্ত্রী জিদেন বিমল সিনহা, he was killed at that point of time. Yusuf Commission was constituted to reveal the fact. After the investigation, why it took more than 5, 6 years, 7 years or more than that to reveal the report? কেন আপনি রিপোর্ট প্রকাশ্যে আনেননি? হাইকোর্টে মামলা করে কেন তদানীন্তন বিরোধী দলকে সেখানে ইউসুফ কমিশনের রিপোর্ট সেখানে সামনে আনতে হলো? কে ছিল মাস্টার মাইন্ড সেই মার্ডারে? এটা আজকে সেক্রেটারি সাহেব বসে রয়েছেন। আই নট গো পলিটিক্যালি, ইটস এ গভর্নমেন্ট প্রিমাইসেস। আমি এতটুকুই বলবো, মধুসূদন দাস সাহা যিনি প্রাক্তন বিধায়ক, ওনাকে কে খুন করেছিল? ধরতে পেরেছিলেন কিনা আসামিদেরকে? দিদেন এসডিএম সদর সুকরাম দেববর্মাকে অফিসে ঢুকে 0 রেঞ্জ থেকে গুলি করা হয়েছিল, বুলেট বিদ্ধ হয়েছিলেন, ধরতে পেরেছিলেন কিনা? আমাদের রাজ্যে তো কোনো আমলা মার্ডার হয়নি, এসডিএম কে মার্ডার করা হয়নি আমাদের সরকারের আমলে। আমাদের সরকারের আমলে কোনো মন্ত্রীকে মার্ডার করা হয়নি, আমাদের সরকারের আমলে কোনো বিধায়ককে মার্ডার করা হয়নি। There are a series of incidents যেটা প্রমাণ করবে যে বিগত দিন থেকে ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন আমাদের রাজ্যে অনেক ভালো। এবং খুব শীঘ্রই আমি তথ্য নিয়ে বসবো আপনাদের সঙ্গে প্রেস মিটের মাধ্যমে, তারপর সেটা প্রমাণ হবে যে রেপ কত ছিল, গ্যাং রেপ কত ছিল, রোবারি কত ছিল, আউটরিচিং দ্য মডেস্টি অফ ওমেন কত ছিল, ওমেন অ্যাট্রোসিটিস কি ছিল, ডাকাইতি কত ছিল, সমস্ত কিছু আপনাদের তথ্য নিয়ে বলবো। এবং রেট অফ কনভিকশন সেটা নিয়েও বলবো। এন্ড হোয়াট ওয়াজ দ্য প্রিভিয়াস কন্ডিশন? রেট অফ কনভিকশন কেন কম ছিল? কারণ পুলিশকে ইনভেস্টিগেশনে ইন্টারফারেন্স করা হতো। নেতা মন্ত্রীদের কাছের লোক যারা, তারা যুক্ত ছিল। এনডিপিএস মামলা কতটা কি কি অবস্থায় রয়েছে, এগুলো আপনাদেরকে বলবো। আমি এই নাটশেল আপনাকে বলছি, আপনার প্রশ্নের উত্তরে উনি ওনার আয়নায় চেহারাটা দেখো, উনি উত্তর পেয়ে যাবেন। Sir, do you assure that interference won't be there, I believe? Where? In the police, there won't be any interference political. Time That and is the again, reason I'm the telling you, question- law will take its own course, and BJP does not believe in political interference so far any investigation is concerned.